সাল ১৯৯৯। গভীর রাতে বাসায় ফেরে আবুল। ঘরে তার ৩ ছেলেমেয়ে আর বউ। আজ তার মেয়ের জন্মদিন। আবুল সবার জন্য বিরিয়ানি এনেছে। সেটা দেখে বাচ্চারা খুব খুশি হয়। আবুল বউকে বলে, তোমরা খাও, আমি বাইরে থেকে আসছি। এই বলে চলে যায় আবুল। বাচ্চারা খুশিতে বিরিয়ানি খায়। ঘণ্টাখানেক পর ফিরে আসে আবুল। তার বড় ছেলে আজাদ কাঁদতে কাঁদতে বাবাকে বলে, বিরিয়ানিতে বিষ মেশানো ছিল বাবা, ওরা সবাই মারা গেছে বাবা। আবুল বিমর্ষ চেহারায় রুমে ঢোকে। এবার একটা প্যাকেট খুলে নিজেও বিরিয়ানি খাওয়া শুরু করে, আর আজাদকেও খেতে বলে। আজাদ খেতে চায় না। আবু জোর করে খাইয়ে দেয়। মাটিতে পড়ে থাকে আজাদ। তারপর যখন তার জ্ঞান ফেরে, তখন দেখতে পায় তার বাবা ফ্যানের সাথে ঝুলছে। ভাগ্যের জোরে অথবা কোনো কৌশলে সেদিন বেঁচে যায় আজাদ। মূলত বিশাল অঙ্কের দেনা থাকার কারণে পাওনাদারদের চাপে আজাদের বাবা এই কাজ করেন। দুনিয়াতে যার সাথে খারাপ কিছু ঘটে, সেই শুধু খারাপের ব্যথাটা বোঝে। আপনার সাথে যখন কেউ অন্যায় করবে, তখন মন চাইবে নিজ হাতে তার বিচার করতে, কিন্তু আশেপাশে সুশীল মানুষ বলবে, বিচারের জন্য আইন আছে। সম্প্রতি মুক্তি পাওয়া ভিকি জায়েদের আঁকা ওয়েব ফিল্মে আমাদের বাস্তব জীবনের এই দিকটি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটা সাধারণভাবে শুরু হলেও ধীরে ধীরে আকর্ষণ বাড়তে থাকে। তাই গল্পটা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই বাকি গল্পে। দৃশ্যপট বর্তমানে আসে। এখন ২০২৫ সাল। আজাদ বড় হয়েছে। ডায়েরির পাতায় একটা লাইন বারবার লিখছে, হায়াতের যতদিন যায় আমার রুহের ব্যথা ততই বাড়ে। এর পরের লাইন আর তার মাথায় আসে না। সে গিটার হাতে নিয়ে এই লাইনটা সুর তোলার চেষ্টা করে। ঠিক তখনই তার বৃদ্ধ চাচা কাশি দিতে থাকে। আজাদ উঠে গিয়ে তাকে এক গ্লাস পানি দেয়, কিন্তু সে আজাদকে গালি দিয়ে বলে, আমি কি তোর কাছে পানি চাইছি? আমরা জানতে পারি তার পুরো নাম আবুল কালাম আজাদ। পরিবারে সবাই মারা যাওয়ার পর এই কায়সার সাহেব আজাদকে বড় করেছে। কায়সার ছিল আজাদের মায়ের দূর সম্পর্কে চাচাতো ভাই। সে মনে মনে আজাদের মাকে পছন্দ করত, তাই আজাদের মা মারা যাওয়ার পর তার ভালোবাসার একটা অংশ হিসাবে আজাদকে নিজের কাছে রেখে দেয়। এমনকি আজাদের বাবার পাওনাদারদের হাত থেকেও তাকে রক্ষা করে। আজাদের স্বপ্ন সে একজন রকস্টার হবে, তাই সে টুকটাক গান করে, রিলস বানায়, টিকটকে আর ফেসবুকে আপলোড করে। আজাদ বর্তমানে ZA কুরিয়ার সার্ভিসে চাকরি করে। সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত অফিসে কাজ করে, তারপর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ডেলিভারি করে। বাসায় ফিরে মোবাইলে রিলস দেখতে দেখতে সকাল হয়ে যায়। আজাদের চোখে ঘুম আসে না। মাঝে মাঝে সে নিজেকে ভ্যাম্পায়ার মনে করে। এত কম ঘুমিয়েও সে কিভাবে বেঁচে আছে বুঝতে পারে না। আজাদ তার গান দিয়ে সবার মন জয় করতে চায়, কিন্তু সেরকম কোনো সুযোগ পায় না। একদিন সে একটা রেস্টুরেন্টে গিয়ে বিনামূল্যে গান গাওয়ার অনুমতি চায়। আজাদ এক কোনায় বসে গান গেয়ে সবার মন জয় করার চেষ্টা করছিল, কিন্তু কেউ তার গান শুনছিল না। সবাই নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। একসময় আজাদ বলে বসে, আপনারা এত জোরে কথা বলছেন, আমি গান গাইতে পারছি না। আজাদের কথা শুনে কাস্টমাররা বিরক্ত হয় আর ম্যানেজারের কাছে অভিযোগ দেয়। ম্যানেজার আজাদকে অপমান করে তাড়িয়ে দেয়। দুঃখ ভোলার জন্য আজাদ একটা বারে গিয়ে লাল পানি খাচ্ছিল। তখন সে পাশেই একটা গ্যাঞ্জামের শব্দ শুনতে পারে। এক লোক ওয়েটারের ওপর রাগ ঝাড়ছিল। অতীতের ছোট্ট একটা দৃশ্যপটে দেখা যায় ওই লোকটা একটা ছোট্ট মেয়েকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর বাচ্চাটার সাথে দুষ্টু কাজ করে তাকে মেরে ফেলে রেখে আসে। এরপর একদিন রাতে যখন ডেলিভারি নিয়ে যাচ্ছিল, তখন এক ছিনতাইকারী তাকে আটকায়। ছিনতাইকারী চেষ্টা করে আজাদের বাইকসহ নিয়ে যাওয়ার, আর তখনই আজাদ অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওই ছিনতাইকারী শুধু ব্যাগটা নিয়ে চলে যায়। অফিসের বস আজাদকে খুব ঝাড়ি দেয়, কারণ ওই ব্যাগে খুব দামি একটা পার্সেল ছিল। আজাদ বলে সে তো ইচ্ছা করে হারায় নাই, চাইলে তার ১ মাসের বেতন কেটে রাখা যেতে পারে। বস বলে, তোর মতো আবুলের ১ মাসের কি ১ বছরের বেতন কাটলে ওই পার্সেলের দাম উঠবে না। আজাদ বলে, আমারে আবুল বলতেছেন কেন? আবুল আমার বাপের নাম, আমার নাম আবুল কালাম আজাদ। বস বলে, তোর কাজ অনুযায়ী তোর নামই আবুল হওয়া উচিত। অফিসে বসে আজাদ নিজের মনে ভাবছিল, এই পৃথিবী তার বাবার মতোই নিষ্ঠুর। তার অসুখের কথা শুনলে বস সাথে সাথে তাকে বরখাস্ত করত। যেদিন তার চোখের সামনে পুরো পরিবারকে শেষ হতে দেখেছিল, সেদিন থেকেই তার এই সমস্যাটা। হঠাৎ করেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেডিকেল ভাষায় একে অ্যাবসেন্স সিজার বলে। পাশে আজাদের কলিগরা জন্মদিন সেলিব্রেশন করছিল। আজাদ ভাবে আজকে তারও জন্মদিন, সেটা কেউ জানে না। অবশ্য জানলেও তার জন্য কেক আনা হতো না, কারণ সে মানুষের সাথে মিশতে পারে না। তার এই মিশতে না পারাকে সবাই মুড আর অহংকার মনে করে।
আজাদ ডায়েরির পাতা লিখছিল, পাপ ছাড়া যে আমার হাতে আর কিছুই নাই, মরিচিকা দিয়ে যে হৃদয় ভরপুর। ঠিক তখনই এক সুন্দরী রমণী বলে ওঠে, বাহ, লেখাটা তো খুব সুন্দর, আপনি লিখেছেন? আপনি তো বেশ ব্যথা পেয়েছেন, মেডিসিন লাগান নাই কেন এখনও? মেয়েটা ব্যাগ থেকে একটা টেপ বের করে দেয়, কাটা জায়গায় লাগানোর জন্য। মেয়েটা কথাই বলে যাচ্ছিল, কিন্তু আজাদ কিছু বলতে পারছিল না। তখনই অফিসের বস মেয়েটাকে ডাক দেয়, আর সে চলে যায়। মেয়েটার নাম মেঘা। তাকে দেখার পর আজাদের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু সেটা সে বোঝাতে পারে না। পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, রেডিওতে লোক নেওয়া হবে। আজাদ তার চাচার কাছে অনুমতি চায়। চাচা তো আবার গালি ছাড়া কথা বলে না। 5টা কথা বললে তার মধ্যে 3টা হলো গালি। সে বলে, এখন যেখানে চাকরি করি সেখানে তো এর চেয়ে বেশি বেতন পাইস, তাই না? আজাদ জবাব দেয়, রেডিওতে চাকরি করা আমার স্বপ্ন। চাচা আরও রেগে যায়, কত ভার্সিটি পাস করা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, তুই তো 3rd ক্লাস পেয়ে অনার্স পাস। যে চাকরি করছিস সেটাও তো আমার রেফারেন্সে পাইছিস। যাই হোক, চাচার বাধা সত্ত্বেও আজাদ ইন্টারভিউ দিতে যায়। সবাই বসেছিল। সে যখন উঠে দাঁড়ায়, একজন এসে তাকে বলে যে তার প্যান্টের পিছনে ছেঁড়া। আজাদ লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি বাইরে গিয়ে প্যান্ট সেলাই করে আনে। সে যখন সিঁড়ি দিয়ে উঠছিল তখন দুইজন বলছিল, আর ইন্টারভিউ তো নামমাত্র, বস আগে থেকেই তার পছন্দের লোক নিয়ে রাখছে। তারপরও আজাদ ভেতরে যায়। তখন তার সামনে অদ্ভুত এক দৃশ্য ভেসে ওঠে। সবার চেহারা গাধার মতো হয়ে আছে। মনের কষ্ট ভুলতে আজাদ সেই বারে গিয়ে লাল পানি খায়। সেদিনও দেখা যায় সেই বখাটেকে, যে একদিন একটা বাচ্চার সাথে দুষ্টু কাজ করেছিল। আজও সে ওয়েটারের সাথে ঝামেলা করতেছিল। আজাদের ওই চিল্লাচিল্লি ভালো লাগছিল না, তাই সে গিয়ে একটা ধমক দেয়। ওই বখাটে তো খুব রেগে যায় আর হুমকি দেয় যে বাইরে বের হলে দেখে নেবে। আজাদ লাল পানি খেয়ে বার থেকে বের হয়, আর তখন ওই বখাটে তার রাস্তা আটকায় এবং আজাদকে গালাগাল দিতে থাকে। আজাদও তার হুমকিতে ডরায় না, কিন্তু ওই বখাটে যখন আজাদের বাবা মা তুলে গালি দেয়, তখন আজাদ একটা ইট হাতে নিয়ে ওই বখাটের মাথায় একের পর এক আঘাত করতে থাকে। একটা সময় মারা যায় লোকটা, কিন্তু আজাদের তাকে মেরে ফেলার কোনো ইচ্ছা ছিল না। সে বাসায় গিয়ে অনুশোচনায় ভুগতে থাকে। প্রতিটা খারাপ কাজের একটা ওজন থাকে। খারাপ কাজ করার পর সেই ওজন আমাদের আত্মার উপর চাপ সৃষ্টি করে। মানুষ মেরে ফেলা বোধহয় পৃথিবীর সবচেয়ে ভারী খারাপ কাজ, কারণ এই খারাপ কাজ আজাদের আত্মার উপর এমন চাপ সৃষ্টি করছে যে আজাদের দম বন্ধ হয়ে আসছে। ওই দিন সারা রাত আজাদ রুম বন্ধ করে ছটফট করতে থাকে। বরাবরের মতে তার চাচা গালাগালি করতে থাকে। সকালবেলা আজাদ সিদ্ধান্ত নেয় যে সে তার চাচাকে সব খুলে বলবে। চাচা টিভিতে ওই খবরটাই দেখছিল, গতকাল রাতে সামাদ নামের একজনের লাশ পাওয়া গেছে। আজাদ হাত জোর করে চাচার কাছে সব বলতে চায়। তখন খবরে বলছিল, নিহত সামাদ ছিলেন একজন কুখ্যাত শিশু নির্যাতক। আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে সে সব সময় খারাপ কাজ করত। তার মৃত্যুতে শহরবাসী স্বস্তি প্রকাশ করছে, আর যে তাকে মেরেছে আল্লাহর কাছে তার জন্য সবাই দোয়া চায়। কেউ বা তাকে ফেরেশতার সাথে তুলনা করে। আজাদ সব শিশু বলতে গিয়েও থেমে যায়। খবরে আরও বলছিল, এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটা নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে 25 বছর আগের সিরিয়াল কিলার আকার সাথে তুলনা করছে। 25 বছর আগে আকা নামে একজন সিরিয়াল কিলার ছিল, যে কিনা অন্যায়কারীকে ঠিক এইভাবে মুখ থেতলে মেরে রাখত। অনেকেই বলছে হয়তো আবারও আকা ফিরে এসেছে। পুলিশ বলে ওই সময় বৃষ্টি হওয়ার কারণে আমরা ক্রাইম সিন থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে পারিনি। টিভি টক শোতে বলা হয় সময়টা 1998-99 হবে। আকা একে একে অপরাধীদের শেষ করছিল। এই জন্য সাধারণ মানুষের মধ্যে অনেক স্বস্তি ছিল, কিন্তু হঠাৎ করেই আকা গায়েব হয়ে যায়। তখন সবাই মনে করে হয়তো সে মারা গেছে, কিন্তু এখন আবার অনেকেই ভাবছে হয়তো আকা আবার ফিরে এসেছে। যদি এসে থাকে তাহলে মন্দ হয় না। এরপর আজাদ একটা নোটিশ লক্ষ্য করে, রিয়েলিটি শোয়ের জন্য গায়ক খোঁজা হচ্ছে। বিচারক থাকবে আজাদের প্রিয় গায়ক হোসেন। মেঘা অনলাইন পোশাকের ব্যবসা করে। অর্ডারগুলো আজাদের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকে। আজাদ মেঘার কাছে অর্ডারগুলো আনতে যায়। মেঘা মোবাইলে ফ্ল্যাশ ধরে দাঁড়িয়েছিল, ইলেকট্রিক সার্কিট নেমে গেছে। আজাদ প্রথমে সার্কিট তুলে দেয়। মেঘা তাকে ধন্যবাদ দিয়ে বলে, অন্ধকার আমি খুব ভয় পাই। হঠাৎ বিদ্যুতের সার্কিটটা পড়ে গিয়েছিল, আজ মাও বাসায় নাই, আমার তো দম বন্ধ হওয়ার অবস্থা, আপনি নাহলে কি যে হতো। এরপর মেঘা আজাদের কবিতা তারিফ করে বলে, আপনার কবিতার ভাষাগুলো খুব স্ট্রং, হৃদয় গিয়ে লাগে। মেঘা আজাদকে চা অফার করে। আজাদ চা খেতে চায় না, আর বলে যে আপনি বরং আমার জন্য দোয়া করবেন, কাল আমার জন্য বিশেষ একটা দিন। পরদিন আজাদ সেই শোতে পারফর্ম করতে যায় এবং সেখানে তার আইডল সিঙ্গার হোসেনকে দেখে তার কাছে গিয়ে বলে, আমি আপনার অনেক বড় ফ্যান, আমার রুমে আপনার বড় বড় 2টা পোস্টার লাগানো আছে। হোসেন তাকে পাত্তা না দিয়ে গান গাইতে বলে।
আজাদ বলে, আমার গিটারটা রেখে দিছে, গিটার ছাড়া আমি ভালো গাইতে পারি না। হোসেন বলে, যার ট্যালেন্ট আছে সে খালি গলাই পারে। আজাদ গান গাওয়া শুরু করে, কিন্তু সেটা মোটেই গানের মতো ছিল না। মনে হচ্ছিল সে রিডিং পড়ছে। হোসেন বারবার তাকে ঠিক করে গাইতে বলে, কিন্তু আজাদ পারে না। তখন হোসেন রেগে বের হয়ে যায়। আজাদের এতদিনের স্বপ্নের গায়কের এমন ব্যবহার আজাদ মেনে নিতে পারে না। সে বাসায় গিয়ে হোসেনের সব পোস্টার ছিঁড়ে ফেলে, গিটারও ভেঙে ফেলে, আর লাল পানি খেয়ে ছাদে পড়ে থাকে। তখন তার চাচা গিয়ে তাকে ওঠানোর চেষ্টা করে। আজাদ জানতে চায় আজাদের কি হইছে। এবার চাচার কথাই বোঝা যায় সে সবসময় আজাদকে গালি দিলেও আসলে আজাদকে মন থেকে ভালোবাসে। পরদিন আজাদ একটা কোম্পানিতে যায়। আজাদের বাবা ওই কোম্পানির মালিকের কাছে ৩০ লাখ টাকা পাইত, কিন্তু আজাদের বাবা মারা যাওয়ার পর এই লোক সেটা অস্বীকার করে। আজাদ তাকে বলে, আপনি যখন আমার বাপের সাথে দেখা করতে যাইতেন তখনই আমার মনে হতো আপনি একটা খারাপ লোক। ছোট ছিলাম বলতে পারি নাই, কিন্তু আজ বলে দিলাম। তখন ওই লোক আজাদকে আজে বাজে কথা বলতে থাকে, আর আজাদ তখনই তাকে শ্যুট করে দেয়। আসলে এটা আজাদের কল্পনা, যদি সেটা করতে পারত। আজাদকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আজাদ একটা ফেরত পার্সেল নিয়ে মেঘার বাসায় যায়। আজাদকে দেখে মেঘা বলে, বিড়ালটাকে অসুস্থ অবস্থায় রাস্তার থেকে কুড়িয়ে এনেছিলাম, এখন আর যেতে চাচ্ছে না। আজাদ ড্রেসটা ফেরত দেয় আর বলে, মানুষ যখন অনলাইনে একটা ড্রেস অর্ডার করে তখন কি যে ভালো লাগে, আবার দেখার পরে সেই ড্রেস যখন ফেরত দেয় তখন খুব খারাপ লাগে। মেঘা প্রতিটা ড্রেসের সাথে একটা করে ফুল দেয়, যেটা আজাদের বেশ ভালো লাগে। মেঘা বলে, আপনি কিন্তু বেশ ভালো গান গান, কিন্তু ওই সিঙ্গারটা আপনাকে সুযোগই দিল না। আজাদ বলে, আমাকে দিয়ে গান হবে না, গান আমার জন্য না। মেঘা বলে, এভাবে বলবেন না, আপনার সময়টা এখন হয়তো খারাপ যাচ্ছে, ভালো সময় নিশ্চয়ই আসবে। মেঘা বলতেই থাকে। আজাদ তার দিকে তাকিয়ে ভাবে, এই মানুষটার আমার জন্য এত মায়া কেন? অবশ্য শুধু আমার জন্য না, একটা বেড়ালের জন্য তার অনেক মায়া। হয়তো মানুষটাই এমন, যার হৃদয় মরিচিকা দিয়ে নয়, মায়ায় ভরপুর। এই মায়াবী মুখটার দিকে কেন যেন আমার সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মেঘার সামনে থেকে সরে গেলেই আজাদের মন থেকে মায়াও সরে যায়। যখন রাস্তা দিয়ে যায় তখন রাস্তায় মানুষ নয়, মানুষরূপী পশু দেখতে পায়। আজাদ ভাবে, আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি মানুষ থেকে পশুতে রূপান্তর হওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে? এরপর একটা সিসিটিভি ফুটেজ দেখা যায়। একটা দ্রুতগতির প্রাইভেট কার একটা রিকশাকে ধাক্কা মারে। টিভি নিউজে বলা হয়, শোভন নামের এক বড়লোকের বখাটে ছেলে মোহাম্মদপুরের রাস্তায় মাতাল অবস্থায় ড্রাইভিং করে এক রিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুসহ এক মা মারা যায়। পুলিশ শোভনকে গ্রেফতার করার ৩ দিন পর শোভন জামিনে ছাড়া পেয়েছে। খবরটা শুনে আজাদের চাচা বলে, ক্ষণিকের ছেলে, তোরা এমন চাপা দিয়ে মারা উচিত। আজাদও অফিসে বসে খবরটা দেখছিল। সাংবাদিক বলে, কিছুদিন আগে মনে হচ্ছিল আকা ফিরে এসেছে। সত্যি যদি ফিরে আসতো তাহলে এই বাবা ঠিকই বিচার পেত। পাশাপাশি ফেসবুক কমেন্টও দেখা যায়, সবাই চায় আকা ফিরে আসুক। সেদিন অফিস মিটিংয়ে বস সবার উদ্দেশ্যে বলে, সম্প্রতি ছিনতাইয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে, যার ফলে কোম্পানির আর্থিক ক্ষতির চেয়ে কোম্পানির রেপুটেশন বেশি নষ্ট হচ্ছে। তাই এখন থেকে সবার ব্যাগে একটা করে ট্র্যাকিং ডিভাইস থাকবে, আর মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করা থাকবে, যাতে করে বোঝা যাবে ব্যাগটা এখন কোথায় আছে। এবার আজাদকে দেখা যায় সেই বড়লোকের ছেলে শোভন, যে কিনা রিকশা অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে ফলো করছে এবং মোবাইলে সার্চ করে কিভাবে নিখুঁতভাবে মানুষকে ওপারে পাঠানো যায়। ভারতীয় পৌরাণিক গল্পে আকা ছিল সেই সত্তা যে অসুরদের বধ করত। ওই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই একজন সাংবাদিক আকা নামটির অবতারণা করেন। আবুল কালাম আজাদের ইংরেজি শর্ট ফর্ম হচ্ছে AKA, যাকে আপনি একসাথে আকাও বলতে পারেন। এটা কোনো ইনসিডেন্স না, এটাকে বলা যায় নিয়তি। আজাদ কৌশলে শোভনের গাড়িতে লোকেশন ট্র্যাকার লাগিয়ে দেয়, তারপর তাকে ফলো করে চলে যায় একটা নির্জন জায়গায়। শোভনরা ৩ বন্ধু গাড়িতে বসে সিদ্ধি খাচ্ছিল। এর মধ্যে ২জন ঘুমিয়ে পড়ে, আর শোভন হালকা হওয়ার জন্য গাড়ির বাইরে আসে। ঠিক তখনই আজাদ তাকে পেছন থেকে ধরে ফেলে। শোভনকে মাটিতে ফেলে তার হাট বরাবর ঢুকিয়ে দেয় আজাদ। শোভন পরপারে চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয় আজাদ, আর সবার উদ্দেশ্যে বলে, আমি এসে গেছি তোমাদের মাঝে। আমি সেই মানুষ যে আর সহ্য করবে না, আমি সেই মানুষ যে অবশ্যই রুখে দাঁড়াবে, যে পরিষ্কার করবে সমাজের সব ময়লা আবর্জনা বর্জ্য। আমি এসে গেছি, তোমাদের আর ভয় নেই। পরদিন সকালে পুলিশের লোক এসে আজাদকে ধরে ফেলে, টানতে টানতে নিচে নিয়ে আসে। এসে দেখে পুলিশ তার চাচাকেও মারছে। অফিসার সোহেল লোকেশন ট্র্যাকার দেখিয়ে বলে, এটা শোভনের গাড়িতে পাওয়া গেছে, সুতরাং শোভনকে তুই মেরেছিস। আজাদ স্বীকার করতে চায় না। তখন সোহেল আজাদের চাচার মাথায় নিশানা করে। আজাদ সব স্বীকার করে নেয় আর তার চাচাকে ছেড়ে দিতে বলে। সোহেল বলে,
তোর চাচারই তো দোষ, সে তোকে ছোট থেকে বড় না করলে আজ তুই এমন হতি না। এই বলে সোহেল শুট করে দেয়, আর আজাদের ঘুম ভেঙে যায়। তার চাচা গালি দিয়ে বলে, বেলা 12টা, অফিসে যাওয়া লাগবে না? আজাদ রেডি হয়ে চলে যায় সিবিআই অফিসে এবং বলে যে অফিসার সোহেলের নামে একটা পার্সেল আছে। কনস্টেবল আজাদকে অপেক্ষা করতে বলে। আজাদ এই সুযোগে গ্যারেজের দিকে যায় এবং সুযোগ বুঝে শোভনের গাড়ি থেকে ট্র্যাকার খুলে নেয়। তারপর সোহেলের সাথে দেখা করে তাকে পার্সেলটা দেয় এবং জানায় যে এই পার্সেল যে দিছে সে নাম জানাতে চায়নি। সোহেল পার্সেলটা নেয় এবং খুলে দেখে একটা শার্ট। সে তার বউ স্নেহাকে ফোন করে জিজ্ঞেস করে সে তাকে গিফটটা পাঠিয়েছে কিনা। স্নেহা জানায় সে কোনো গিফট পাঠায়নি। আজাদ টিভি নিউজে দেখতে পায় দেশের মানুষ আকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আজাদ ভাবতে থাকে এতদিনে সে তার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে। বাসায় গেলে আজাদের চাচা বলে, কিরে, অফিসে দেরি করে গিয়ে আমার নামে মিথ্যা কথা বলছে, আমার নাকি ক্যান্সার, আমাকে ফোন দিছিল, আমিও বলে দিছি আমার ক্যান্সার, লাস্ট স্টেজ, বলেই চাচা হাসতে থাকে। ওদিকে সোহেল তার বউ স্নেহাকে নিয়ে একটা পার্টিতে যায়। সোহেলের বসের রিটায়ারমেন্ট পার্টি। সেখানে বস স্নেহার একটা কাজের খুব তারিফ করে। স্নেহা বাচ্চাদের জন্য একটা নতুন ফর্মুলা মিল্ক আবিষ্কার করেছে। স্নেহা বলে, জেনে খুশি হলাম যে আপনি নিউজটা দেখেছেন। গতকাল থেকে নিউজে শুধু আকার নিউজ ভরা। আজাদ আবারও মেঘার বাসায় যায়। কথা বলার আগেই বৃষ্টি শুরু হয়। মেঘা আজাদকে নিয়ে উপরে যায় আর আজাদকে চা অফার করে বলে বৃষ্টিতে তার চা খেতে খুব ভালো লাগে। মেঘা যখন চা বানাচ্ছিল ব্যাপারটা তার মা ভালোভাবে নেয়। একজন ডেলিভারি বয়ের সাথে কেন চা খেতে হবে? আজাদ চায়ে চুমুক দিয়ে বলে, আপনার চা তো অনেক মজা। এখন মনে হচ্ছে যদি 1 কাপ চা পাওনা না থেকে অনেকগুলা কাপ পাওনা থাকত তাহলে ভালো হতো। মেঘা বলে, আপনাকে আরেক কাপ চা খাওয়াতে পারি যদি আপনি আপনার লেখা 2 লাইন কবিতা শোনান। আজাদ তার প্রিয় 2 লাইন কবিতা বলে, মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। মেঘার মুখে এক চিলতে লাজুক হাসি। আজাদ তার নেক্সট টার্গেট খুঁজতে থাকে এবং সে বুঝতে পারে সে যে দায়িত্ব কাঁধে নিয়েছে তার জন্য তার শরীর ঠিক রাখতে হবে। প্রতিদিন ব্যায়াম করা, লাল পানি না খাওয়া, নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। অনলাইনের মাধ্যমে কারো অ্যাক্টিভিটি খুঁজে বের করা দিন দিন সহজ হয়ে যাচ্ছে, কিন্তু আজাদ যে মহান দায়িত্ব হাতে নিয়েছে তা সঠিক পরিচালনার জন্য তাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এই জটিল পরিস্থিতিতে আজাদকে সাহায্য করল এক মৃত মানুষ। মানুষ মারা যাওয়ার পর সাধারণত তার ব্যবহৃত সিম কার্ড আর অ্যাক্টিভ থাকে না, তাই সে এমন 20টা সিম কিনে নেয় যেগুলো দিয়ে সে 20 বার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে পারবে। এবং সে একটা সিম ব্যবহার করে ফেসবুকে একটা পোস্ট করে, পরবর্তীতে কাকে মারা যায় মুহূর্তের মধ্যেই সেই পোস্টে কমেন্ট পড়তে থাকে। এ সময় দেখা যায় স্বনামধন্য ব্যবসায়ী খালেক সোলাইমানকে। সুমাইয়া নামের একটা মেয়ে তাকে হুমকি দিচ্ছিল সে সবাইকে বলে দেবে, আর তখনই খালেকের রূপ পাল্টে যায়। সে বলে যে আসলে সে মজা করছিল। সুমাইয়া খুশি হয়, সে বলে, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? বলতে বলতে খালেক সুমাইয়ার গলা চেপে ধরে। সুমাইয়ার শেষ নিঃশ্বাস থাকা অবধি খালেক তাকে চেপে ধরে রাখে। এরপর সুমাইয়াকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে প্রচার করে যে সুমাইয়া আসলে নিজেই নিজের জীবন দিছে। টিভি নিউজে ফলাও করে খবরটা প্রচার করা হয় এবং আকা খবরটা দেখে। ওদিকে অফিসার সোহেল তার টিমের সাথে আকার ফেসবুক পোস্টের ব্যাপারটা নিয়ে আলোচনা করে। তার টিম জানায় আকা যে সিম দিয়ে ফেসবুকে পোস্ট করেছে সেটার মালিক মৃত, এবং এটাও জানায় অনেকেই আকার এই কাজকে স্বাগতম জানিয়ে আকার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। দেখা যায় আজাদকে, সে বলে যে গান গাওয়ার জন্য আজ অবধি কেউ আমাকে 1 টাকাও দেয়নি, কিন্তু আজ মানুষ মারার জন্য দিচ্ছে। ভাবতে ভাবতে মেঘা সেখানে আসে এবং আজাদকে বলে, আপনাকে আজকে কেমন অন্যরকম লাগছে, ঠিক কেমন বুঝতে পারছি না, কিন্তু অন্যরকম লাগছে। আজাদ বলে, আসলে এতদিন আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, এখন আমি জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি, তাই হয়তো। মেঘা সেই উদ্দেশ্য সম্পর্কে জানতে চায়। আজাদ বলে, মানুষের সেবা করা। মেঘা হেসে বলে, সেটা তো খুব ভালো, কিন্তু মানুষের সেবা করতে গিয়ে আবার আকার মতো সেবা করা শুরু করবেন না। ওই ফাজিলাকা ভাবে সে মানুষের সেবা করছে, কিন্তু আসলে সেটা তো সেবা না, সে করছে ক্রাইম। একটা ক্রাইম দিয়ে তো আর আরেকটা ক্রাইমকে বিচার করা যায় না। আমি খুব করে চাই পুলিশ দ্রুত তাকে ধরে ফেলুক। আজাদ কিছু না বলে চলে যায়। কিছু দূর যাওয়ার পরই সে বাইক নিয়ে পড়ে যায়। মেঘা দ্রুত গিয়ে তাকে টেনে তোলে। পরের দৃশ্যে মেঘা আজাদের বাসায় যায় এবং চাচার কাছে আজাদ সম্পর্কে জানতে চায়।
চাচা প্রথমে মেঘাকে পাত্তা না দিলেও মেঘা কথা বলে চাচার মন গুলিয়ে ফেলে। এরপর রুমে গিয়ে মেঘা চাচার কাছে আজাদের ওই রোগ সম্পর্কে জানতে চায়। চাচা বলে ওর এই সমস্যাটা সেই ছোটবেলা থেকেই, এর পেছনে একটা ইতিহাস আছে। মেঘা সেই ইতিহাস জানতে চায়, তবে তার আগে সে নিজের হাতে 2 কাপ চা বানাতে চায়। এদিকে আজাদ চলে যায় খালেক সোলাইমানের বাড়িতে। দারোয়ান তাকে নানা প্রশ্ন করতে থাকে। তখন আজাদ তার মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর চুপি চুপি ভেতরে যায়। দরজায় নক করে। দরজা খোলার সাথে সাথে আজাদ আঘাত করতে চাইছিল, কিন্তু দরজা খোলে একটা মেয়ে। আজাদ থেমে যায়, আর খালেক পিছন থেকে তাকে নিশানা করে। তারপর আজাদকে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। খালেক বলে যে, তোকে কেমন চেনা চেনা লাগে, কই যেন দেখছি তোকে, মনে পড়ছে? তুই সেই বোডাই গায়কটা না? খালেক বলে যে, তোকে তো আমি শিওর মারব, কিন্তু তার আগে তুই একটা গান গা। এবার আজাদ সেই বিখ্যাত ভেঙেছে পিঞ্জর মেলেছে দানা গানটা গাইতে থাকে। আজাদের গান খালেকের ভালো লাগে, তাই সে আজাদকে একটা অফার দেয়। যদি আজাদ বলে যে তাকে কে পাঠিয়েছে, তাহলে সে আজাদকে শান্তির মৃত্যু উপহার দিবে, অর্থাৎ শুধুমাত্র একটা গুলি করবে। আর যদি তা না বলে, তাহলে আজাদকে অনেক কষ্ট দিয়ে মারা হবে। খালেকের একজন লোক নাম পটু, সে আসতেছে আজাদকে কষ্ট দিয়ে মারার জন্য। পটু আসতে আসতে খালেক সুইটির সাথে মজা করতে চায়। সুইটি বলে যে, চলেন আমরা উপরে যাই। কিন্তু খালেক বলে যে, আরে ও তো একটু পরেই মারা যাবে, ওর সামনে কিসের লজ্জা। খালেক জোর করছিল, তখন সুইটি তার নন্ঠনে একটা আঘাত করে আর পিস্তলটা হাতে নেয়। আজাদ সুইটিকে বলে, আমার কাছে দেন, আপনি পারবেন না। আজাদ বারবার চাইলে সুইটি তার কাছে দিয়ে দেয় এবং আজাদের বাঁধন খুলে দেয়। আজাদ ছাড়া পেয়ে খালেককে উপরে পাঠিয়ে দেয়। তারপর সুইটিকে নিয়ে বেরিয়ে যায়। যেতে যেতে আজাদ চিন্তা করে, মেয়েটা তাকে বাঁচিয়েছে, কিন্তু সে আজাদকে চিনেও ফেলেছে। সে তো এখন সবাইকে বলে দিবে, তাই মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না। এর মধ্যে সুইটি বলে, আজ আপনি না থাকলে কি যে হতো, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সেই মহান ব্যক্তি। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিছু বলবো না। আকা কি মেয়েটিকে মেরে দিয়েছিল? শেষ পর্যন্ত পুলিশ কি আকাকে ধরতে পারবে? মেঘা এবং আজাদের চাচা যখন আজাদের আসল পরিচয় জানতে পারবে, তখন তারাই বা কি করবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন গল্পের দ্বিতীয় অংশে। একদিন পরেই দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব, তাই জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।